নমস্কার, আমি ডক্টর অঙ্কিতা সাহা। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা খুব ইম্পর্টেন্ট টপিক, যেটা এখন 1900 জনের মধ্যেই এই রোগটা হচ্ছে। কি সেটা হচ্ছে হাইপারটেনশন আর উচ্চ রক্তচাপ। আজকে খুব সংক্ষেপে খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব, তাতে আপনাদের আশা করি কিছুটা উপকৃত হবেন। প্রথমে আসলাম হাইপারটেনশন, যাকে আমরা বাংলায় বলি উচ্চ রক্তচাপ। কি বলি? উচ্চ রক্তচাপ। আমরা প্রায় সবাই জানি নর্মাল বিপি কতটা। বিপি 120/80। এটা আমরা থিওরিটিক্যালি সবাই জানি, কিন্তু 120-র ওপরের প্রেশার মানে সিস্টোল, 120 ওপরের প্রেশারকে সিস্টোল বাই ডায়াস্টোল। 120 + 10 মানে কত হচ্ছে? 130। আর ডায়াস্টোলিক প্রেশার যেটা বললাম 80 + 10 90। 130/90 এইটা ক্লিনিক্যালি নর্মাল রেঞ্জের মধ্যে ধরা হয়। 130/90। ভাবুন কোনো পেশেন্টের ওপরের প্রেশার 130-এর থেকে অনেক কমে গেছে, 110। নিচের প্রেশার কত এসেছে? 70। 70-এর নিচে নেমে গেলে সেটাকে কি বলবো? হাইপোটেনশন। তাহলে প্রথমে বললাম নর্মাল রেঞ্জ কত? 130/90। এবার বললাম হাইপোটেনশন। হাইপোটেনশন মানে কম, 70-এর নিচে নেমে গেলে সেটা হচ্ছে হাইপোটেনশন। আর কারোর যদি প্রেশার 140, ওপরের প্রেশার 140-এর ওপরে, নিচের প্রেশার 90-এর ওপরে, এটাকে আমরা কি বলবো? হাইপারটেনশন। কি বলবো? হাইপারটেনশন। তাহলে আমরা কি জানলাম? নর্মাল রেঞ্জ কত? থিওরিটিক্যালি 120/80, ক্লিনিক্যালি 130/90। হাইপোটেনশন 70-এর নিচে নেমে গেলে সেটা হচ্ছে হাইপোটেনশন। আর 140-এর ওপরে যদি ওপরের প্রেশার মানে সিস্টোল, নিচের প্রেশার 90-এর ওপরে মানে ডায়াস্টোলিক প্রেশার যদি 90-এর ওপরে হয়, সেটাকে বলবো আমরা হাইপারটেনশন। এরপরে আসি, ভাবুন একটা পেশেন্ট বা একজন মানুষের, আপনি কন্টিনিউয়াসলি আপনার কাছে সে প্রেশার চেক করে, আপনি কন্টিনিউয়াসলি অনেকবার প্রেশার মেপে দেখলেন যে প্রেশার 140/10, তাহলে সেটা তার ক্ষেত্রে নর্মাল রেঞ্জ ধরা হলো। সাডেনলি দেখলেন তার প্রেশার 110 ওপরে, নিচের প্রেশার 80 হয়ে গেছে। এর মানে হচ্ছে কোনো অ্যাবনর্মালিটি ডেভেলপ করেছে, কোনো অ্যাবনর্মালিটি হয়েছে, হঠাৎ তার প্রেশার ফল করে গেছে। কী কী কারণে হতে পারে? ভাবুন ডায়রিয়া হয়েছে, ডিহাইড্রেশন হয়েছে, ডায়রিয়া মানে লুজ মোশন হয়েছে, ডিহাইড্রেশন হয়েছে, এক্সেসিভ সোয়েটিং হয়েছে, বডি থেকে ভাইটাল ফ্লুইড লস হয়েছে, সেইভাবে তার প্রচণ্ড উইক হয়ে গেছে, প্রেশার ফল করে গেছে। কি হচ্ছে? উনি উঠে বসতে পারছেন না, প্রচণ্ড দুর্বল ভাব, সোজা হয়ে ঘাড় উঁচু করতে পারছেন না। তখন আমাদের করণীয় কি? তখন আমাদের করণীয় হচ্ছে যে কারণের জন্য, যেরকম বললাম ডায়রিয়া, তখন মানে যে কারণের জন্য তার এরকম প্রবলেমটা ডেভেলপ করলো, প্রেশারটা কমে গেল, সেইটাকে আমাকে ঠিক করতে হবে। তাহলে আমাকে কি ঠিক করতে হবে? ডায়রিয়া নিয়ে আসলে কাউকে আগে ডায়রিয়া ট্রিটমেন্ট করে তাকে ডায়রিয়া থেকে তুলতে হবে, তারপরে অটোমেটিক্যালি তার প্রেশারটা উঠে যাবে। এবার আসি হাইপারটেনশন ও রক্তচাপের রিস্ক ফ্যাক্টর কি কি। রিস্ক ফ্যাক্টর কি কি? রিস্ক ফ্যাক্টরকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মডিফাইড রিস্ক ফ্যাক্টর, মডিফাইড রিস্ক ফ্যাক্টর, আর একটা হচ্ছে নন মডিফাইড রিস্ক ফ্যাক্টর। এবার হচ্ছে ভাবুন কারোর এজ 50-এর ওপরে, তার এজ আর তার প্রেশার 140-এর ওপরে, তাহলে দিস ইজ টু মাচ ডেঞ্জারাস কন্ডিশন। 50-এর ওপরে বয়স,
140-এর ওপরের প্রেশার, জানবেন অবশ্যই কোনো না কোনো অ্যাবনর্মালিটি আছে এবং সেটা খুবই খুবই ডেঞ্জারাস। তাহলে আমাকে তৎক্ষণাৎই কোনো ট্রিটমেন্টের মধ্যে আসতে হবে। কোনো না কোনো অ্যাবনর্মালিটি, স্পেশালি কার্ডিওভাস্কুলার কোনো ডিসঅর্ডার তার মধ্যে হয়েছে, মানে হার্টের কোনো গন্ডগোল হয়েছে। এবার জেন্ডার বলতে মেল ফিমেল বোথ আর অ্যাফেক্টেড ইন হাইপারটেনশন, ছেলে মেয়ে উভয়ই হাইপারটেনশনের সাফারার। আর কি রিস্ক ফ্যাক্টরের মধ্যে স্ট্রেস আর বেশি অ্যাংজাইটি, দুশ্চিন্তা, এটার থেকে স্ট্রেস আর অ্যাংজাইটি, এটা হচ্ছে একটা রিস্ক ফ্যাক্টর যার জন্য হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। আর কি রিস্ক ফ্যাক্টর? এক্সেসিভ যদি কেউ অ্যালকোহল কনজিউম করে, অ্যালকোহল কনজিউম করে, সিগারেট স্মোকিং, কি বললাম? স্ট্রেস আর অ্যাংজাইটি, অ্যালকোহল কনজামশন, স্মোকিং, ডায়াবেটিস মেলাইটাস, এইগুলো সব বলছি রিস্ক ফ্যাক্টর, মানে এইগুলোর থেকে হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। আর কি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, হাইপারলিপিডিমিয়া, তার কথা এক কথায় কি, বডিতে লিপিডের পরিমাণ বেড়ে গেছে, মানে বডিতে কোলেস্টেরল লেভেল বেড়ে গেছে, তার থেকে কোলেস্টেরল লেভেল বেড়ে যাওয়ার মানেই অ্যাথেরোস্ক্লেরোসিস আস্তে আস্তে ডেভেলপ করবে। অ্যাথেরোস্ক্লেরোসিস ডেভেলপ করলো, তাহলে কি হবে? সেখান থেকে হার্টের সমস্যা চলে আসবে। আর একটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যদি কেউ ডেলি সল্ট ইনটেক করে, এখনকার অনেক মানুষই আছে যারা খেতে বসলেই লবণ ছাড়া খেতে পারে না। কি বললাম? এক্সেসিভ সল্ট ইনটেক, এক্সেস যদি সল্ট ইনটেক করলে হাইপারটেনশন মোর চান্স। এবার আসি, কারোর হাইপারটেনশন হয়েছে, কি করে বুঝবেন যে তার হাইপারটেনশন বা রক্তচাপটা বেড়ে গেছে? প্রথম কথায় তার কি হবে? 1 নম্বর কথা হচ্ছে ডিজিনেস ডেভেলপ করবে, মানে একটা ঝিমঝিম ভাব। আর কি ডেভেলপ করবে? ফ্যাটিক, একটুতেই দুর্বল হয়ে যাবে। উইকনেস ডেভেলপ করবে। অ্যানজাইনা মানে কি? অ্যানজাইনা মানে চেস্ট পেন, পরবর্তীকালে অ্যানজাইনা পেক্টোরিস, যাকে বলা হয় মানে আমাদের মেডিকেল পরিভাষায় অ্যানজাইনা পেক্টোরিস মানে কি? বুকে ব্যথা করবে। রেটিনাল চেঞ্জ হবে, মানে আয়ের কিছু চেঞ্জ দেখা যাবে। এমনকি খুব মোর সিভিয়ার কন্ডিশনে এপিস্ট্যাক্সিস মানে কি? নাক দিয়ে রক্ত পর্যন্ত পড়তে পারে। এইগুলো হচ্ছে সব হাইপারটেনশনের লক্ষণ, যেগুলো থেকে বুঝতে পারবেন যে হ্যাঁ আমি হাইপারটেনশনে ভুগছি। প্রথম মনে রাখবেন, ঝিমঝিম ভাব, মাথার মধ্যে অস্বস্তি ভাব, সহজে একটুতে দুর্বল হয়ে যাওয়া, একটা ল্যাথার্জি ভাব চলে আসা, এইগুলো প্রথম লক্ষণ হাইপারটেনশন। তাহলে কি প্রথমে বললাম? কাকে বলে বললাম, মানে কাকে হাইপারটেনশন বলে, কাকে হাইপোটেনশন বলে, কি তার রিস্ক ফ্যাক্টর, মানে কি রিস্ক ফ্যাক্টর যার জন্য হাইপারটেনশন ডেভেলপ করতে পারে, আর কি তার সাইন সিমটম, মানে কি তার লক্ষণীয় ব্যাপার। আর একটা যদি খুব ওবেস পারসন থাকে, সেই ক্ষেত্রেও মোর প্রোন টু চান্স অফ ডেভেলপমেন্ট অফ হাইপারটেনশন। এইবার আসি, হাইপারটেনশনের পেশেন্ট এসেছে আমার কাছে, ভাবুন তখন আমরা কি করব? প্রথম কি ইনভেস্টিগেশন করব? প্রথম কথা হচ্ছে, প্রথম কেউ আসলে তার আমাকে হিস্ট্রি টেকিং করতে হবে, যে হ্যাঁ আপনার কি প্রেশার মেপে, আমি আপনাকে দেখলাম আপনি কি এর আগে প্রেশার মেপেছেন, তো আপনি কি বলতে পারবেন আপনার প্রেশার আগে কত ছিল? মানে হিস্ট্রি ট্রেকিং করতে হবে যে তার প্রেশার, আগের প্রেশার কত ছিল। হিস্ট্রি টেকিং সব থেকে ইম্পর্টেন্ট, হিস্ট্রি টেকিং করা যে কোনো ডিজিজের ক্ষেত্রে হিস্ট্রি টেকিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট। হিস্ট্রি টেকিং এর পরে কি করব? সিবিসি ব্লাড,
কমপ্লিট ব্লাড কাউন্ট সিবিসি করব। আর কি করব? সিবিসি করব, কমপ্লিট ব্লাড কাউন্ট। আর কি করব? ইলেকট্রোলাইটের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ইউরিয়া অ্যান্ড ক্রিয়েটিনিন লেভেল টেস্ট করতে পাঠাবো পেশেন্টকে। এটা খুব ইম্পর্টেন্ট, ইউরিয়া ক্রিয়েটিনিন লেভেল টেস্ট করা, কারণ হাইপারটেনশন থেকে কিডনির ওপর মোর চান্স কিডনির সমস্যা হওয়ার। তাই জন্য ইউরিয়া অ্যান্ড ক্রিয়েটিনিন লেভেল আমাকে চেক করতে হবে। ইউরিয়া ক্রিয়েটিনিন লেভেল চেক করলাম। আর কি করব? আমি একটা সুগার টেস্ট করে নেব। বলেছিলাম আগেই যে হাইপারটেনশনের সঙ্গে একটা ডায়াবেটিস মেলাইটাস মানে সুগারের একটা লিঙ্ক আছে, তাই একটা সুগার টেস্ট করাবো। ফাস্টিং অ্যান্ড পিপি বোথ। আর কি করব? একটা ইসিজি করতে দেব, ইসিজি 12 লিড একটা ইসিজি করতে দেব। আর একটা জিনিস, এইগুলো হচ্ছে ইনভেস্টিগেশন করতে, মানে এগুলো আমি ল্যাবে করাবো। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেইটা হচ্ছে হোয়াইট কোট হাইপারটেনশন কাকে বলে? হোয়াইট কোট হাইপারটেনশন হচ্ছে যে ভাবুন আমি কোনো পরীক্ষা দিতে যাচ্ছি, বা আপনার কেউ কোনো স্ট্রেসের মধ্যে আছে, বা কোনো সাডেনলি কোনো শকে আছে, তখন স্বাভাবিকভাবেই তার প্রেশার অনেকটা বেশি থাকবে, কিন্তু তার প্রেশার সেই সময়ের প্রেশারটা একটা ফলস প্রেশার রিডিং হবে। কারণ সাডেনলি আমরা যদি কেউ কোনো শকে থাকি, কোনো স্ট্রেসে থাকি, সেই সময়টার জন্য প্রেশারটা বেশি থাকলেও দেখা গেল সেই প্রেশারটা পরবর্তীকালে একই রকম থাকলো না, হয়তো আস্তে আস্তে সেটা নর্মালে চলে আসলো। তাই সেই সময়কার প্রেশারকে বলা হয় হোয়াইট কোট হাইপারটেনশন। আর একটা জিনিস বলি, হাইপারটেনশন দু রকম হয়, একটা প্রাইমারি আর একটা সেকেন্ডারি। প্রাইমারির আরেকটা নাম কি? এসেনশিয়াল হাইপারটেনশন। কি? এসেনশিয়াল হাইপারটেনশন। আর একটা সেকেন্ডারি। সেকেন্ডারি মানে কোনো ডিজিজ হয়েছে, তারপরে সেইটার থেকে হাইপারটেনশন ডেভেলপ করলো, হার্টের প্রবলেম বা কিডনির প্রবলেম, সেখান থেকে হাইপারটেনশন ডেভেলপ করলো, সেইটা হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন। কোনো রোগের কারণ থেকে হাইপারটেনশন ডেভেলপ করলো। আর এতক্ষণ ধরে যেটা আমরা বললাম, এতক্ষণ ধরে যেটা আমি আপনাদের জানালাম, সেটা প্রাইমারি আর এসেনশিয়াল হাইপারটেনশন সম্পর্কে মেনলি জানালাম। এরপরে আসি ম্যানেজমেন্ট কি করতে দেব, কি করতে হবে আমাকে, যে হাইপারটেনশন হয়েছে আমি কিভাবে নিজেকে ম্যানেজ করব। কি করব? একটা মডারেট এক্সারসাইজের মধ্যে থাকব। মডারেট এক্সারসাইজ, এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট। কোনো পেশেন্ট যার প্রেশার আগে নর্মাল ছিল, সাডেনলি চেক করে দেখা গেল তার প্রেশার হাই আছে, আমরা তৎক্ষণাৎই তাকে হাইপারটেনশনের কোনো মেডিসিন দেব না। তাকে বলবো আপনি কিছুটা খাওয়া দাওয়া কন্ট্রোলের মধ্যে থাকুন, ডেলি এক্সারসাইজের মধ্যে থাকুন, সকালের দিকে উঠে একটু হাঁটুন, মিনিমাম 15 মিনিট অন্তত হাঁটুন। তারপরে 7 দিন পরে আপনি আবার সেই পেশেন্টকে ডাকবেন, তাকে রিডিং নেবেন। তখনও যদি দেখেন যে তার প্রেশার হাই আছে, এইভাবে 2 সপ্তাহ দেখার পরেও যদি দেখেন যে হ্যাঁ তার প্রেশার হাই আছে, একই রকমই থাকছে, তারপরে মেডিসিন তাকে দেবেন। প্রথমেই মেডিসিন ইনটেক করার কোনো প্রয়োজন নেই। একটু নিজেরা যদি নিজেদের লাইফস্টাইলকে চেঞ্জ করতে পারি আমরা, তাহলে আমরা অনেক সময় মেডিসিন ছাড়াই নিজেদেরকে ঠিক করে নিতে পারবো। কি কি খাবো আর কি কি খাবো না? হাইপারটেনশন হলে আমরা শসা খাবো, বেরিজ খাবো। আর কি কি খাবো না? খাবো নার মধ্যে রেড মিট একদমই খাবো না, কোনো স্পাইসি ফুড, চিকেন এই জাতীয় কোনো খাবার খাবো না। আমরা ফ্রুটস, ভেজিটেবলস, স্যালাড এইগুলোর মধ্যেই নিজেদেরকে রাখবো। আজকে এইটুকু সম্পর্কে আপনাদের জানালাম। পরদিন নতুন কোনো টপিক নিয়ে আপনাদের কাছে আসবো। হোমিওপ্যাথিতে যদি কোনো ক্লাসিক্যাল প্রপারলি ট্রিটমেন্ট করতে চান, তাহলে অবশ্যই এটা থেকে, এই হাইপারটেনশন থেকে আপনারা মুক্ত হতে পারবেন। নমস্কার, থ্যাংক ইউ।